ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম। যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি অভি আছি আপনাদের সাথে। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রোকন ভাই, এবং রোকন ভাইয়ের দাদির সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া অনেক ভয়ঙ্কর একটি ঘটনা। প্রথমেই আমি রোকন ভাইয়ের দাদির একটু বাড়ির বর্ণনাটা দিয়ে নেই, তাহলে আপনাদের ঘটনাটি বুঝতে সুবিধা হবে আর কি। রোকন ভাইয়ের দাদির বাড়িটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের সাথে লাগানো, এবং একটু তাদের বাড়ির আশেপাশে জঙ্গল টাইপের, এবং রোকন ভাইয়ের দাদির যে ঘরবাড়িগুলো ছিল সেগুলো মাটি দিয়ে তৈরি করা। এখন হয়তো এরকম বিল্ডিং বা টিনের ঘর তৈরি করা হয়েছে, কিন্তু যখন এই ঘটনাটি ঘটে যাওয়া তখন আর কি ওই রোকন ভাইয়ের দাদির মাটির ঘর ছিল। আর প্রথমে আমি একটা কথা বলে নেই, তো ঘটনাটি শুরু হয় আর কি রোকন ভাইয়ের দাদিকে নিয়ে। পরবর্তীতে রোকন ভাইয়ের বাবার সাথেও ঘটনা ঘটে গেছে এই একই ঘটনার ভিতরে। প্রিয় লিসেনার্স, তো রোকন ভাইয়ের দাদির কোনো টয়লেট বা কোনো বাথরুম ছিল না সেই সময়। তারা কি করতেন, দেখা যায় যে তাদের বাড়ির আশেপাশে জঙ্গল টাইপের ছিল, সেই কারণে তারা ওই টয়লেট পায়খানা করার জন্য জঙ্গলে গিয়ে তাদের কাজ সেরে তারা আবার চলে আসতো। তাদের কিন্তু নিজস্ব এরকম কোনো টয়লেট বা বাথরুম ছিল না। শুধু রোকন ভাইয়ের দাদির না, সেই সময় কম বেশি সবারই এই একই অবস্থায় ছিল, নিজস্ব কোনো টয়লেট বা বাথরুম ছিল না। তারা ওইরকম বিভিন্ন ঝোপঝাড়ের ভিতরে গিয়ে আর কি টয়লেট করে আসতো, যেখানে আর কি মানুষদের চলাফেরা একদম কম। যাই হোক, এইরকম একদিন রাত্রেবেলা রোকন ভাইয়ের দাদি খাওয়া দাওয়া সেরে তিনি ঘুমাই গেছেন আর কি ঘরের ভিতরে। তো যখন রাত 1টা বা 1:30টার মতো বাজে, তখন আর কি রোকন ভাইয়ের দাদির টয়লেটে যেতে হবে। তো তিনি কি করে, একাই ঘুম থেকে ওঠে। আর তখনকার মানুষ কিন্তু এরকম বেশি ভয় পেত না। যাই হোক, তিনি ঘুম থেকে ওঠার পর তো তিনি বদনাতে করে পানি নিয়ে তো এরকম ঝোপঝাড়ের ভিতরে টয়লেট করার জন্য যাচ্ছিল। তো তিনি যখন এরকম টয়লেট করতে যায়, টয়লেট করে যখন আবার বাড়িতে ফিরবেন বা ঘরের ভিতরে আসবেন, তো আসার পথেই তো তিনি অনেক জোরে একটা চিৎকার দেয়। ওই রোকন ভাইয়ের দাদি এত জোরে চিৎকার দেয় যে আশেপাশের যে মানুষজন ছিল, রোকন ভাইয়ের বাবা, সকলেই আর কি সেখানে দৌড়ে যায় এবং ঘুম থেকে সবাই লাফ দিয়ে ওঠে। এতটাই জোরে সেই চিৎকারটা ছিল। সেই চিৎকার শুনে সকলে আর কি দৌড়ে সেখানে যায় যে কি হলো, এত জোরে কেন চিৎকার দিল এত রাত্রেবেলা। তো সকলে যখন ওখানে যায়, যাওয়ার পর কেউ আর কি ওই রোকন ভাইয়ের দাদিকে দেখতে পাচ্ছে না। তারা কিন্তু সেখানে চিৎকার শুনেই কিন্তু গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পর কাউকেই দেখতে পাচ্ছে না। আর এখানে বিষয় হচ্ছে রোকন ভাইয়ের দাদি ওখানে নেই। আর সকলেই কিন্তু বুঝতে পারছিল যে ওইটা রোকন ভাইয়ের দাদি চিৎকার দিয়েছিল, এটা সকলেই বুঝতে পারছিল। সকলেই যখন খোঁজাখুঁজি করে, ওখানে তো ভীষণ ঝোপঝাড় ছিল, আবার অনেকে হয়তো ভেবেছে যে কিরে বাঘ ভাল্লুক এগুলো এসে আবার টেনে নিয়ে গেল না তো, সেই জন্য আর কি সকলেই ওই ঝোপঝাড়ের ভিতরে খোঁজাখুঁজি করে এবং অনেক জোরে জোরে শব্দ করতে থাকে। কিন্তু
ওই রকুন ভাইয়ের দাদিকে কেউ কোথাও দেখতে পাচ্ছে না। তো এক পর্যায়ে যখন একটু সময় যায়, সকলে খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু পাচ্ছে না। তো এক পর্যায়ে ওখানকার লোক গোংরানোর আওয়াজ পাচ্ছে, মনে হচ্ছে যে কেউ গোংরাচ্ছে। সকলেই বুঝতে পারে যে কেউ এখানে আছে এবং গোংরাচ্ছে। তো এই গোংরানোর আওয়াজটা সকলেই পাচ্ছে। তো সকলেই যখন খোঁজাখুঁজি করে কিন্তু কাউকে দেখতে পায় না। আর ওখানে একটি বেশ বড়সড় একটি কাঁঠাল গাছ ছিল। তো সকলেই ভাবে কি রে, মাটিতে তো খোঁজাখুঁজি করলাম, উপরে তো কেউ দেখলাম না। তখনই সবাই উপরে দেখার চেষ্টা করে। সবাই যখন উপরে দেখার চেষ্টা করে তখনই সকলেই ভয় পেয়ে যায়। সকলেই দেখতে পায় যে ওই রকুন ভাইয়ের দাদি তিনি কাঁঠাল গাছের উপরে উঠে বসে আছে আর ওখান থেকে বসে বসে গোংরাচ্ছে। যখনই এটা সকলেই দেখতে পায় সকলেই কিন্তু একটু ভীষণ ভয় পেয়ে যায় যে এটা কি, বা ওখানে কেন ওই রকুন ভাইয়ের দাদি ওইভাবে বসে আছে, তার চুলগুলো ছেড়ে দেওয়া এলোমেলো। যখন সবাই আর কি ওই রকুন ভাইয়ের দাদিকে ওই কাঁঠাল গাছের উপর বসে থাকতে দেখে তো নিচ থেকে সকলেই ডাকতে থাকে যে নিচে আসো, ওখানে ওইভাবে বসে আছে কেন। ওখানকার সকলেই কিন্তু সেই রকুন ভাইয়ের দাদিকে নিচে আসার জন্য বারবার বলতেছিল, কিন্তু রকুন ভাইয়ের দাদি তাদের কথার কোনো পাত্তাই দিচ্ছে না, ওইভাবেই ওখানে বসে আছে। তো গ্রামের তো পুরুষ মানুষরা ছিল, তারা একে অপরকে বলে যে না, এখানে হয়তো অন্য কিছু ভেজাল আছে, তাকে হয়তো কোনো জিনে বা ভূতে ধরেছে। তো আমরা সকলেই গাছে উঠে তাকে নামাই, তাছাড়া উনি হয়তো নামবে না নিচে। তো গ্রামের যারা পুরুষ মানুষ ছিল সকলেই বা ৩-৪ জন মিলে ওই কাঁঠাল গাছে ওঠে। ওঠার পর যখনই আর কি ওই রকুন ভাইয়ের দাদির শরীরে হাত দেয় তো সকলে বুঝতে পারে যে তার শরীরে প্রচণ্ড শক্তি এসে গেছে। তার শরীরে এতটাই শক্তি যে ওই কাঁঠাল গাছে ৩ থেকে ৪ জন পুরুষ মানুষ উঠেছে, কিন্তু তাকে যে ধরে নামাবে বা তার শরীরে হাত দিলেই তিনি হাত ঝাড়া দিয়ে ফালাই দিচ্ছে, তার শরীরে হাত দিতেই দিচ্ছে না, এরকম একটা অবস্থা। আর সকলেই বুঝতে পারে যে তার শরীরে প্রচণ্ড শক্তি কোথায় থেকে যেন চলে এসেছে। যাই হোক, সকলেই যেভাবে হোক তাকে ওখান থেকে ওই রাত্রেবেলায় নামায় কাঁঠাল গাছ থেকে। নামানোর পর তার তো আবার বেশি পাগলামানি শুরু হয়ে গেছে। ওই রকুন ভাইয়ের দাদি ছোটাছুটি করতেছে, একবার ওইদিকে দৌড়াচ্ছে একবার এইদিকে দৌড়াচ্ছে, এরকম একটা অবস্থা। তাকে কোনোভাবেই এক জায়গায় স্থিরভাবে রাখা যাচ্ছে না, তিনি শুধু ছোটাছুটি করতেছে এবং মুখের ভাষা এতটাই খারাপ হয়ে গেছে, সকলকেই গালি দিচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো সকলেই ভাবে যে ওনাকে তো এইভাবে রাখা যাবে না, হয়তো এইভাবে রাখলে সকাল হতে হতে আমরা খুঁজেই পাবো না, যেভাবে দৌড়াদৌড়ি শুরু করতেছে। তো গ্রামের লোকজন বা তার আত্মীয় স্বজন সকলেই বলে যে ওনাকে আমরা রশি দিয়ে বেঁধে রাখি, কালকে সকাল হলে কবিরাজ এনে দেখাতে হবে তার উপর কোনো জিন বা ভূত আসর করেছে। তো এই গ্রামের লোকজন এগুলো বলে। তো সকলেই মিলে কি করে, রশি এনে তাকে আঙিনার ভিতর বেঁধে রাখা হয়। তো বেঁধে রাখা হয়, সকাল হয়, সকাল হওয়ার পর দেখে যে না, ঠিক হয়নি, ওই রকম অবস্থায় আছে। এতটাই শক্তি বেড়ে গেছে সকাল হওয়ার পর, মনে হচ্ছে যে রশি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে তো সেই রশিগুলো ভেঙে চুরে একদম নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো সকাল হওয়ার পর ওই রকুন ভাইয়ের দাদির এলাকারই একটি কবিরাজ ছিল, তো অনেক নাম করাই ছিল সেই কবিরাজটি। তো সেই কবিরাজকে আনা হয়। আনার পর ওই কবিরাজ যখন ওই রকুন ভাইয়ের দাদির সামনে আসে, আসার পর রকুন ভাইয়ের দাদির চেহারার দিকে যখন ওই কবিরাজ দেখে তো ওই কবিরাজ সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তখন ওই বাড়ির যে লোকজন ছিল সকলে আবার ওই কবিরাজকে ধরে ওখান থেকে সাইডে নিয়ে এসে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তো জ্ঞান ফেরানোর পর ওই কবিরাজকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, আপনি চিকিৎসা করার জন্য আসলেন, আসার পর দিকে আপনিই অজ্ঞান হয়ে গেলেন, কি হলো আপনার? তো তখন ওই কবিরাজ বলে যে আমার পক্ষে এই রোগীকে ঠিক করা সম্ভব না, ওনার সাথে যে জিনটা বা যে ভূতটা আছে সেটা অনেক শক্তিশালী, আর আমি ওনাকে ঠিক করতে পারবো না। এই কথা বলে
কবিরাজ ওখান থেকে দ্রুত চলে যায়। তো ওই কবিরাজ চলে যাওয়ার পর আবার একটি কবিরাজ আনা হয়। তো ওই কবিরাজ আসার পর আবার যখন ওই রোকন ভাইয়ের দাদির কাছে যায় ঠিক করার জন্য বা দেখার জন্য, তো ওই কবিরাজ যখন রোকন ভাইয়ের দাদির সামনে যায়, যাওয়ার পর ওই কবিরাজ মানে হিমশিম খেয়ে যায়, শরীরের ঘাম ঝরে যায়, চোখগুলো অনেক বড় বড় হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো সাথে সাথে আবার ওই কবিরাজ ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়, এরকম একটা অবস্থা। এইরকম কয়েকটি কবিরাজ ওই রোকন ভাইয়ের দাদিকে ঠিক করার জন্য আনা হয়েছিল। তো প্রত্যেকটি কবিরাজ এরকম দেখেই পালিয়ে যায় বা কেউ কেউ অজ্ঞান হয়ে যায়, এরকম একটা অবস্থা। পরবর্তীতে দেখা যায় যে গ্রামের যত কবিরাজ ছিল সব কবিরাজ আনা হয় ওই রোকন ভাইয়ের দাদিকে ঠিক করার জন্য, কিন্তু কোনো কবিরাজই ঠিক করতে পারেনি এবং সকলেই দেখে ভয়ে পালিয়ে যায়। তো এবার কি করবে, তখন রোকন ভাইয়ের বাবা ছিল, তিনি একটি কবিরাজের খবর পায়, সেটা হচ্ছে অনেক দূরের, মানে তাদের 5-6 গ্রাম পরে ওই কবিরাজটি থাকে। তো ওই কবিরাজকে আনা হয়। ওই কবিরাজ যখন রোকন ভাইয়ের দাদির সামনে যায় বা রোকন ভাইয়ের দাদিকে দেখে, দেখার পর ওই কবিরাজ অজ্ঞান হয় না বা ওই রকম কোনো কিচ্ছু হয় না। তো রোকন ভাইয়ের দাদিকে দেখার পর ওই কবিরাজ বলে যে দেখুন, আমি ওনার চিকিৎসা করতে পারবো না, কিন্তু আমার ওস্তাদ আছে, ওই ওস্তাদ এনার চিকিৎসা করতে পারবে, তাছাড়া হয়তো বাকি আর কোনো কবিরাজ করতে পারবে না। আপনারা একটা কাজ করতে পারেন, ওই আমার ওস্তাদ কবিরাজ, তার সাথে কথা বলতে পারেন, তো তাকে আনতে পারেন, হয়তো তিনি এটার সমাধান দিতে পারবে। তাছাড়া আমার মনে হয় না যে আর কোনো কবিরাজ তাকে ঠিক করতে পারবে। তো রোকন ভাইয়ের বাবা তাকে বলে যে ওই কবিরাজকে কোথায় পাবো। তো যাই হোক, যে কবিরাজ তাদের বাড়িতে এসেছিল সেই কবিরাজ বলে যে আমার ওস্তাদের কাছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। তো রোকন ভাইয়ের বাবা ওই কবিরাজের কাছে যায়, গিয়ে ওই বড় কবিরাজকে আনে। আনার পর ওই বড় কবিরাজ যখন রোকন ভাইয়ের দাদির সামনে যায় এবং দেখার পর আবার সাইডে চলে আসে। আসার পর রোকন ভাইয়ের বাবাকে বলে যে দেখুন, আপনার মাকে যদি আপনি ঠিক করতে চান তাহলে অনেক বড় বড় রিস্ক নিতে হবে এবং অনেক ভয়ঙ্কর কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। যদি তাকে সুস্থ দেখতে চান বা তাকে ভালো করতে চান, এই কাজগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে। তো রোকন ভাইয়ের বাবা বলে যে কি কাজ, যেহেতু তার মা সেহেতু তিনি এটা বলবেন যে কি কাজ বা তিনি করতে চাবেন, এটাই স্বাভাবিক। তো রোকন ভাইয়ের বাবাকে বলে ওই কবিরাজ যে এই বাড়ির বড় ছেলে কে? তখন রোকন ভাইয়ের বাবা বলে যে আমি বড়, আমার বড় আর কেউ নেই। তখন ওই বড় কবিরাজ বলে যে তাহলে আপনাকেই এই কাজটি করতে হবে এবং অনেক সাহস লাগবে, আপনি কি পারবেন? আমি যে কাজগুলো দিব এগুলো করতে হবে, আর যদি এগুলো করতে পারেন তাহলে আপনার মা ঠিক হয়ে যাবে, আর যদি না পারেন তাহলে আপনার মা এরকমই থাকবে এবং এক পর্যায়ে গিয়ে মারা যাবে। তো রোকন ভাইয়ের বাবা বলে যে না, আমি পারবো, আমাকে বলুন কি কাজ। তো ওই কবিরাজ বলে যে রাত যখন গভীর হবে এবং আপনাকে খুঁজে বের করতে হবে যে কোথায় কবরের পাশে বা কবরস্থানের পাশে পুকুর আছে, ওই পুকুরের পানি আপনাকে গভীর রাত্রেবেলা গিয়ে নিয়ে আসতে হবে। সাধারণ কোনো পুকুরের পানি কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে যে কোথায় কবরস্থান আছে এবং ওই কবরস্থানের পাশেই পুকুর আছে, সেই পুকুরের পানি লাগবে। এটা হয়তো যে কোনো এলাকায় হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে। যদি আপনাদের এলাকাও থাকে কবরস্থানের পাশে পুকুর, তো ওই পুকুরের পানি হলেও হবে। ওই কবিরাজ আর কি রোকন ভাইয়ের বাবাকে বলে। তো এটা একটু কঠিন যে কোথায় পাওয়া যাবে যে কবরস্থানের পাশে পুকুর। যাই হোক, একটি পুকুরের সন্ধান পায় যে কবরস্থানের পাশে একটি পুকুর আছে। ওই রোকন ভাইয়ের দাদির এলাকারই লোকজন আর কি সন্ধান দেয় যে অমুক গ্রামে এরকম একটি পুকুর আছে কবরস্থানের পাশেই, তো ওখান থেকেই পানি আনতে পারো। যাই হোক, ওই কবিরাজের শর্তে আর কি রোকন ভাইয়ের বাবা রাজি হয়ে যায় এবং ওই কবিরাজ আরও বলে দেয় যে তোমাকে কিন্তু ভয় পেলে হবে না, তুমি যদি ওই পুকুরে যাও বা পুকুরে পানি আনতে যাও, কবরস্থানের পাশে যে পুকুরের পানি আনতে বলেছি আমি, যদি ওই পুকুরের পানি আনতে যাও তাহলে হয়তো তোমার সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটবে
বা তোমাকে ভয় দেখানো হবে বা তোমার পিছন থেকে কেউ ডাকতে পারে, তোমাকে পিছনে তাকানো যাবে না। তুমি যখন পানিটা পুকুর থেকে নিবে, তো নেওয়ার পরে ওখান থেকে তোমাকে আসতে হবে, একবারও পিছনে তাকানো যাবে না। এরকম করে ওই কবিরাজ বলে। আরও বলে যে তুমি যদি পানি নিয়ে পিছনের দিকে তাকাও তাহলে এমনও হতে পারে তোমার মৃত্যু হবে। ওই কবিরাজ আর কি এগুলো ওই রকম ভাইয়ের বাবাকে বলে দেয়। তো ওই রকম অবস্থায় একদিন নাকি 2 দিন কেটে যায়। তো কবিরাজ বলে দিয়ে গিয়েছিল যে তুমি কবরস্থানের পাশের পুকুর থেকে পানি নিয়ে এসে আমাকে খবর দিও, আমি আসব। কবিরাজ কিন্তু মানে এগুলো বলে চলে গিয়েছিল এবং বলে যায় যে যখন পানি জোগাড় হবে বা আনতে পারবা তখন আমাকে খবর দিবা, ওই কবিরাজ বলে গিয়েছিল। তো রোকন ভাইয়ের বাবা কি করে, এখন যেহেতু তার মা তাকে এই কাজগুলো করতে হবে যতটাই ভয়ঙ্কর হোক, তো রোকন ভাইয়ের বাবা একটি কাজ করে যে ঘর থেকে একটি বালতি নিয়ে গভীর রাত্রেবেলা তিনি বের হয় ওই পুকুরের উদ্দেশ্যে। কবরস্থানের পাশে যে পুকুর, ওই পুকুরের উদ্দেশ্যে ওই রোকন ভাইয়ের বাবা আর কি বের হয় পানি আনার জন্য। তো রোকন ভাইয়ের বাবা যাচ্ছিল ভালোভাবেই, তিনি ওই পুকুরে চলে যায়। আর ওই পুকুরটা কিন্তু রোকন ভাইদের বাবার যে গ্রামের বাড়ি ওখান থেকে কিন্তু 1 গ্রাম পরে ছিল, প্রায় 2-3 কিলোমিটার দূরে ছিল ওই পুকুরটি। তো যাই হোক, একটি বালতি নিয়ে ভালোভাবেই রোকন ভাইয়ের বাবা ওই পুকুরের কাছে চলে যায়। তো ওখানে যাওয়ার পর রোকন ভাইয়ের বাবা দেখে যে তার সামনেই পুকুর এবং সাইডেই কবরস্থান, একটু ভয় পেয়ে যায়। আর এইটা কিন্তু স্বাভাবিক, যদি কবরস্থান দেখে একটু সকলেই ভয় পায়। তো ওই রোকন ভাইয়ের বাবা একটু একটু ভয় পাচ্ছিলেন। তিনি ভাবছিলেন যে কি হয় না হয়, আমি আবার এই পুকুরের ভিতর নামবো, আমাকে যদি আবার কেউ টেনে নিয়ে যায় বা পুকুরের ভিতরে আবার যদি কেউ ঠেসে ধরে তাহলে হয়তো আমি তো মারা যাব। যাই হোক, তার মার কথা যখন মনে পড়ে তখন তিনি একটু সাহস পায় যে না, আমার মাকে যেভাবে হোক বাঁচাতে হবে। তো তিনি আল্লাহর নাম নিয়ে পুকুরের ভিতরে নামে। আর ওই কবিরাজ কিন্তু বলে দিয়ে গিয়েছিল যে পুকুরের সাইড থেকে পানি নিলে হবে না, একদম পুকুরের মাঝামাঝি যেতে হবে, ওই মাঝামাঝি গিয়ে পানি আনতে হবে, পুকুরের সাইড থেকে নিলে হবে না। এটা কবিরাজ কিন্তু বলে দিয়ে গিয়েছিল। তো ওই রোকন ভাইয়ের বাবা তিনি আর কি ভয়ে ভয়ে সাঁতার কেটে তো পুকুরের মাঝখানে যায়। মাঝখানে যাওয়ার পর তিনি যখন পানি নিয়ে আসবেন আবার সাঁতার কেটে কেটে, তখনই ওই রোকন ভাইয়ের বাবা দেখতে পায় পুকুরের চারপাশে সাথে সাথে আগুন ধরে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এইটা দেখার পর তিনি তো ভীষণ ভয় পেয়ে যায় এবং ওই কবিরাজ বলে দিয়ে গিয়েছিল যে তুমি যদি পানি আনতে যাও হয়তো তোমার সাথে কিছু ঘটনা ঘটবে, তুমি ভয় না পেয়ে সোজা সামনের দিকে আসতে থাকবা, তুমি ভয় পেলে কিন্তু হবে না, আর পিছনে যাই ঘটুক তোমাকে তাকানো যাবে না। তো রোকন ভাইয়ের বাবা দেখে যে পুকুরের চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তিনি এখন কি করবেন, ভয়ে এক পর্যায়ে কেঁদে ফেলে যে এটা কি হচ্ছে। যাই হোক, রোকন ভাইয়ের বাবা ভয়ে ভয়ে যখন পুকুরের পাড়ে চলে আসে, পাড়ে চলে আসার সাথে সাথে তো ওই আগুনগুলো নিভে যায়। তিনি দেখতে পায় যে স্বাভাবিকভাবেই ওই সব আগুনগুলো নিভে যায়, পুকুরের চারপাশে যে আগুন জ্বলতেছিল দাউ দাউ করে সেগুলো নিভে যায়। এবং তিনি যখন পুকুরের উপরে উঠবেন ওই পাড় থেকে, তখনই ওই রোকন ভাইয়ের বাবা বুঝতে পারে তার পিছন থেকে অনেক জোরে জোরে কেউ কান্না করতেছে এবং রোকন ভাইয়ের বাবার নাম ধরে ডাকতেছে যে যাইস না যাইস না, পানি নিয়ে যাইস না, আর কান্না করতেছে অনেক জোরে জোরে। রোকন ভাইয়ের বাবাকে যেহেতু বলে দিয়ে গিয়েছিল ওই কবিরাজ যে পিছনে তাকানো যাবে না, যাই ঘটুক না কেন। তো রোকন ভাইয়ের বাবা ভয় পাচ্ছিল প্রচণ্ড, কিন্তু একবারও তিনি পিছনে তাকাচ্ছিল না। যাই হোক, তিনি পুকুরের পাড়ে ওঠার পর এতটাই বাতাস শুরু হয়ে যায়, ওই রোকন ভাইয়ের বাবা বুঝতে পারে আশেপাশে যে গাছগুলো ছিল সব গাছগাছালি মনে হচ্ছে ভেঙে নিয়ে যাচ্ছে, দুমড়ে মুচড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু একটুও বাতাস ওই রোকন ভাইয়ের বাবার শরীরে লাগতেছিল না। আর ওই রোকন ভাইয়ের বাবা বুঝতে পারে যে পরিমাণ বাতাস হচ্ছে
তিনি দেখতে পারে যে গাছগুলো যেভাবে দোলাদুলি করতেছে, ওই বাতাস হলে রোকন ভাইয়ের বাবাকে উড়ে নিয়ে চলে যাওয়ার কথা। এতটাই বাতাস হচ্ছিল দেখে মনে হচ্ছিল, কিন্তু ওই রোকন ভাইয়ের বাবার শরীরে বাতাস লাগতেছিল না। আর পিছনে অনেক চিৎকার কান্নাকাটির আওয়াজ এগুলো আর কি পাচ্ছিল ওই রোকন ভাইয়ের বাবা। তিনি আস্তে আস্তে হাঁটতে থাকে, কিন্তু ওই কান্নার আওয়াজ, ওই নাম ধরে যে রোকন ভাইয়ের বাবা ডাকতেছে, সেগুলো কোনোভাবেই কমতেছিল না। তো রোকন ভাইয়ের বাবা কিছুটা পরিমাণ দোয়া দৌলত জানতো, সেই কারণে তিনি দোয়া দৌলত পড়তে থাকে এবং সামনের দিকে যায়, কিন্তু পিছনের দিকে তাকায় না। রোকন ভাইয়ের বাবার এমন মনে হচ্ছিল যে তার সামন দিয়ে কেউ চলে যাচ্ছে, তার পিছন দিয়ে কেউ ধাম করে চলে গেল, এবং তার এরকম মনে হচ্ছে যে পিছন থেকে কেউ এসে তার ঘাড়টা হয়তো মাটিতে চেপে ধরবে বা টান দিয়ে নিয়ে চলে যাবে, এরকম তিনি মনে করতেছিলেন। এতটাই হচ্ছে তার সাথে। তিনি বুঝতে পারে যে তার পিছনে কেউ হাঁটতেছে, কান্না করতেছে, তার পাশ দিয়ে কেউ চলে যাচ্ছে। আর রোকন ভাইয়ের বাবা বেশি ভয় পাচ্ছিল যে পিছন থেকে এসে যদি তাকে টেনে ধরে বা নিয়ে চলে যায়, তাহলে তো অবস্থা খারাপ হবে। এই চিন্তা ভাবনাগুলো করতেছিল এবং দোয়া দৌলত পড়তে পড়তে তিনি সামনের দিকে এগোচ্ছিল। প্রিয় লিসেনার্স, তো কোনোভাবেই তার পিছন থেকে কান্নার আওয়াজটি যাচ্ছিল না। মনে হচ্ছে একই সাথে প্রায় 5-7 জন বা 10 জন 15 জন কান্না করতেছে। এত আর্তনাদ, অনেক কষ্টে মনে হচ্ছে কান্না করতেছে, এরকম ওই রোকন ভাইয়ের বাবা নাকি বুঝতে পারে। এবং রোকন ভাইয়ের বাবা তিনি দেখতে পায় যে তার পাশ দিয়ে অনেক ছায়া হাঁটাহাঁটি করতেছে, মানুষের আকৃতির মতো ছায়া এরকম তার পাশে হেঁটে হেঁটে যাচ্ছে। এবং রোকন ভাইয়ের বাবা এটাও দেখতে পারে যে সাদা ধপধপে একটি কাপড় পরে একটি বৃদ্ধ মহিলা লাঠিতে ভর দিয়ে অনেক দূরে তার সাথে সাথে হেঁটে যাচ্ছে, এরকম তিনি দেখতে পায়। এগুলো যখন তিনি দেখতে পাচ্ছিল, তিনি কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল, তিনি কিন্তু কান্না করতেছে এরকম অবস্থা। তিনি কান্না করতে করতে দোয়া দৌলত পড়তে পড়তে বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু এই জিনিসগুলো তার সাথে ঘটেই যাচ্ছিল। কিন্তু রোকন ভাইয়ের বাবার ভিতরে একটা বিশ্বাস ছিল যে ওই কবিরাজ বলে গিয়েছিল যে তার কোনো ক্ষতি করতে পারবে না বা তার শরীরে হাত দিতে পারবে না, এগুলো শুধু তাকে ভয় দেখানোর চেষ্টা করানো হবে, যাতে তিনি একটাবার পিছনে তাকায়। যদি পিছনে ওই রোকন ভাইয়ের বাবা তাকায়, তাহলে কিন্তু এমনও হতে পারে নাকি তার জান চলে যাবে বা তাকে মেরে ফেলবে। ওই বড় কবিরাজ এগুলো বলে গিয়েছিল। যাই হোক, পরবর্তীতে রোকন ভাইয়ের বাবা খুব ভয়ে ভয়ে সেই পানি নিয়ে বাড়িতে এক পর্যায়ে চলে আসে। তো বাড়িতে আসার পর পরের দিন সকালবেলা ওই কবিরাজকে ফোন দেওয়া হয় যে এরকম এরকম আমি কবরস্থানের পাশ থেকে পুকুর থেকে পানি নিয়ে এসেছি। তো ওই কবিরাজ বলে যে ঠিক আছে, আমি পরের দিন আসব, বিকালবেলা আমি আসব। ওই বড় কবিরাজ আর কি বলে যে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো একবারে করে নিয়ে আমি চলে আসব। তো ওই কবিরাজ পরের দিন বিকেলবেলা, আর এদিকে কিন্তু রোকন ভাইয়ের দাদি তিনি কিন্তু ওই অবস্থায় ছিল যে অবস্থায় আর কি তাকে সেই দিন রাত্রের বেলা পাওয়া গিয়েছিল, সেই অবস্থায় ছিল। তিনি কিন্তু ভালো হচ্ছিল না। যাই হোক, তো রোকন ভাইয়ের বাবা ওই পানি নিয়ে আর কি কবিরাজকে ফোন দেয়। কবিরাজ বলে আমি পরের দিন বিকেলবেলা আসব। তো পরের দিন বিকেল হয়, ওই কবিরাজ আসে। তো রোকন ভাইয়ের বাবা দেখতে পায় ওই কবিরাজ বিশাল বড় একটি মাটির কলস নিয়ে এসেছে কবিরাজটি। তো কবিরাজটি কলসটি নিয়ে আসে, আসার পর রোকন ভাইয়ের বাবাকে বলে যে পানিগুলো কোথায়। তো ওই আর কি রোকন ভাইয়ের বাবা তিনি আর কি পানিগুলো ওই কবিরাজকে বের করে দেয়, এবং ওই কবিরাজ তার যে করণীয় জিনিসগুলো সেগুলো ওই কলসের ভিতরেই করে, ওই পানিগুলো দিয়ে আর কি সেগুলো করতে থাকে। এবং যখন সন্ধ্যা হয় বা রাত হয়, তখন আবার ওই রোকন ভাইয়ের বাবাকে ডাক দেওয়া হয় যে এরকম তোমাকে আরও কিন্তু একটা কাজ করতে হবে, তোমার কাজ শেষ হয়নি, যেহেতু তুমি পুকুরের পানি আনতে পেরেছো, তাহলে তুমি এই কাজটিও করতে পারবা, এরকম করে ওই কবিরাজ বলে। তো রোকন ভাইয়ের বাবা বলে যে আবার কি কাজ? ওই কবিরাজ বলে যে এই কলসের ভিতরে যে পানিগুলো আছে, এই পানিগুলো পুরো রাত তোমাকে আগুনে পোড়াতে হবে। তো রোকন ভাইয়ের বাবা বলে যে এই মাটির কলসে
পানি পোড়ালে তো বা পানি গরম করলে তো মাটির কলস ফেটে যাবে। তো ওই কবিরাজ বলে যে না, এটা ফাটবে না, এটা ওই রকম সিস্টেমেরই কলস, তুমি এটা বুঝবে না, কিন্তু তোমাকে সারা রাত ধরে আর কি এই পানিগুলো তোমাকে গরম করতে হবে বা এই পানিগুলোর তলে জাল দিতে হবে, আগুন দিতে হবে। তো রোকন ভাইয়ের বাবা বলে যে ঠিক আছে, আমি করব, সমস্যা নেই, কিন্তু আমার সাথে আরও কিছু ঘটবে নাকি? তো এই কবিরাজ বলে যে না, ওই রকম কিছু ঘটবে না, যদি ভয় পাও তাহলে তোমার সাথে কয়েকজন লোক তুমি রাখতে পারো, যে কোনো কাউকে তোমার সাথে তুমি রাখতে পারো এবং এগুলো জাল দিতে পারো, আর বেশি বেশি মানুষ থাকলে হয়তো তোমার সাথে কিছু ঘটবে না। যাই হোক, যখন রাত হয় তখন ওই কবিরাজ সব কিছু সিস্টেম করে দেয় এবং বলে যে তুমি এখন থেকে সকাল পর্যন্ত এই পানিগুলো জাল দিতে থাকো বা আগুন দিতে থাকো এই পানিগুলোর ভিতরে, যতক্ষণ পর্যন্ত তুমি দেখবে না যে এই পানিগুলো একদম কালো হয়ে গেছে, সেতক্ষণ পর্যন্ত এই পানিগুলোর তলে তোমাকে জাল দিতে হবে এবং এই কলসের তলেই তোমাকে আগুন দিয়ে রাখতে হবে। আর আগুন যেন কোনোভাবেই না নেবে, নিভলেই কিন্তু বিশাল বড় ক্ষতি হতে পারে তোমার, এরকম করে ওই কবিরাজ বলে আর কি। যাই হোক, ওই কবিরাজকে সেই রাত্রেবেলা ওখানেই ঘুমানোর জায়গা করে দেওয়া হয় এবং রোকন ভাইয়ের বাবা সারা রাত ধরে ওই পানিগুলো গরম করতে থাকে এবং ওই কলসের তলে আগুন দিতে থাকে। তো পুরো রাত কেটে যায়, তার সাথে কোনো সমস্যা হয় না। আর গ্রামের আরও লোকজন ওই রোকন ভাইয়ের বাবার সাথে ছিল, যেহেতু তিনি ভয় পায় সেই কারণে তার সাথে ওই কবিরাজ লোক দিয়েছিল যে থাকো, সমস্যা হবে না। তো যখন সকাল হয় কবিরাজ আসার পর গ্রামের সকলেই যে জিনিসটা দেখতে পায় যে ওই কলসের পানিগুলো একদম কালো কুচকুচে হয়ে গেছে এবং ওই কলসের পানিতে এবং ওই কলসের ভিতরে একটি কালো কুচকুচে কাক মরে আছে। এইদিকে ওই রোকন ভাইয়ের দাদি তিনি অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা কিন্তু সকলেই দেখতে পায় সাথে সাথে। তখন ওই কবিরাজ বলে যে কাজ হয়ে গেছে, আমি ওই পিশাচটাকে বা ওই জিনটাকে আমি মেরে ফেলেছি, আগুনে পুড়ে দিয়েছি, আর কোনো সমস্যা হবে না। এবং ওই কবিরাজ বলে যে সবাই দেখো, এই কাকটি হচ্ছে সেই পিশাচ। গ্রামের সকলেই দেখেছিল যে ওই কলসের পানিগুলো একদম কালো কুচকুচে হয়ে গিয়েছিল এবং ওই কলসের পানিতে একটি মৃত কাক এবং মরা একটি কাক সকলেই দেখতে পেয়েছিল। আর এইদিকে ওই রোকন ভাইয়ের দাদি পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছিল, প্রিয় লিসেনাস। তো ওই কবিরাজ যখন আর কি রোকন ভাইয়ের বাবাকে বলে যে তুমি পানি আনতে গিয়ে কি কি ঘটেছিল, তো ওই রোকন ভাইয়ের বাবা সব ঘটনা খুলে বলে যে এরকম কান্নাকাটি করেছে, মনে হচ্ছে 50 জন 20 জন মানুষ আমার পিছনে কান্নাকাটি করতেছে, আমাকে ডাকতেছে যে থামো থামো, পানি নিয়ে যেও না, এইরকম ঘটনা ঘটেছে। তখন ওই কবিরাজ বলে যারা তোমাকে ডেকেছে পিছ থেকে বা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, তো ওই যে জিনটা বা যে পিশাচটা, ওইটার আত্মীয় স্বজন তোমাকে ওইভাবে আর কি ডাকাডাকি করেছে বা ভয় দেখার চেষ্টা করেছে, কারণ তারা জানতো যে এই পানিগুলো নিয়ে গেলে তার মৃত্যু হবে নিশ্চিত, তাকে কবিরাজ মেরে ফেলবে। ওই জিনটার বা ওই পিশাচটার আত্মীয় স্বজন যারা ছিল এটা সকলেই জানতো, সেই কারণে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে যাতে তুমি কোনোভাবেই পানিগুলো নিয়ে না যেতে পারো, প্রিয় লিসেনাস। পরবর্তীতে ওই রোকন ভাইয়ের দাদি একদম সুস্থ হয়ে যায়, কিন্তু কিছুদিন তিনি অসুস্থর মতো থাকে, কারণ যে কয়দিন আর কি ওই পিশাচটা বা জিনটা তার উপর ভর করেছিল বা তাকে ধরে ছিল, সেই কয়দিন ওই রোকন ভাইয়ের দাদি কিচ্ছু খায়নি, পানি পর্যন্ত তিনি খায়নি, প্রায় 3 থেকে 4 দিন কিচ্ছু খায়নি। সেই কারণে আর কি তার শরীরটা একটু দুর্বল হয়ে যায় এবং অসুস্থ হয়ে যায় তিনি। কিন্তু ওই রকম ভয়ঙ্কর কিছু আর তাদের সাথে ঘটেনি, ওই রোকন ভাইয়ের বাবার সাথেও ঘটেনি, প্রিয় লিসেনাস। মূলত এই ছিল ঘটনাটি। রোকন ভাই তার বাবার মুখ থেকে শুনে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা, বেশ ভয়ানক একটি ঘটনা রোকন ভাই কিন্তু আমাদের সাথে শেয়ার করেছিল, প্রিয় লিসেনাস। আশা করি রোকন ভাইয়ের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং রোকন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, প্রিয় লিসেনাস।
যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, যারা আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান এই রোকন ভাইয়ের মতো, তারা কিন্তু অবশ্যই পারবেন আমাদের সাথে ঘটনা শেয়ার করতে দুটি উপায়ে। এক হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর এক হচ্ছে ইমেল করে। তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা 018181933369, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূতের খোঁজে 893@gmail.com, BHOOTERKHOJE893@gmail.com। তো এই দুটি উপায়ে কিন্তু আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। প্রিয় লিসেনার্স, তো আজকে এই একটি ঘটনায় থাকলো, আবারও কথা হবে অন্য কোনো ঘটনায় অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।